রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রকাশ্যে তীব্র বিরোধে জড়ালেন ধনকুবের ইলন মাস্ক। বিব্রতকর অবস্থায় হোয়াইট হাউস। এবার রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে হামলা ইউক্রেনের। রাশিয়ার ঘাঁটিতে ড্রোন হামলার পর গুয়াম দ্বীপের নিরাপত্তা নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। তুরস্কের আদলে সামরিক ড্রোন বাজারজাত করবে চীন। তীব্র বিরোধ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্কের মধ্যে। গত 28 মে কংগ্রেসে পাশ হওয়া বিশাল এক বিল নিয়ে সূত্রপাত এই বিরোধের। মঙ্গলবার ইলন মাস্ক এই বিল পাশের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। তার এই পোস্ট নিয়ে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বজুড়ে। ইলন মাস্ক তার পোস্টে লিখেছেন, দুঃখিত, আমি আর একে সমর্থন করতে পারছি না। এই বিশাল জঘন্য শূকরের মাংসে ভরা কংগ্রেসের ব্যয় বিলটি একটি ঘৃণ্য বিল। যারা এর পক্ষে ভোট দিয়েছেন তাদের প্রতি ধিক্কার জানাচ্ছে। আপনারা জানেন আপনারা ভুল করেছেন, আপনারা এটা জানেন। আরেক পোস্টে ইলন মাস্ক লিখেছেন, আগামী বছর নভেম্বরে আমরা আমেরিকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতাকারী সকল রাজনীতিবিদদের বরখাস্ত করব। কংগ্রেস আমেরিকাকে দেউলিয়া করে দিচ্ছে। গত 28 মে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বিশাল একটি এজেন্ডা বিল পাশ হয়েছে। এই বিলে যুক্তরাষ্ট্রের জনগণকে বিপুল পরিমাণ ট্যাক্স অব্যাহতি দেওয়া হয়েছে, যার ফলে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের ঘাড়ে $3,800 বিলিয়ন ঋণের বোঝা চাপবে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে এই বিলে প্রায় $1,000 বিলিয়ন সামাজিক কল্যাণ ফান্ড বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে $700 বিলিয়ন চিকিৎসা খাতে সামাজিক নিরাপত্তা বা কল্যাণমূলক ব্যয় এবং $266 বিলিয়ন খাদ্য সহায়তামূলক ব্যয়। ট্রাম্পের এই বিলের তীব্র বিরোধী ছিলেন তার ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্ক। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং সরকারের নীতি নির্ধারকদের সাথে ইলন মাস্ক তীব্র বিতর্কে জড়ান অভ্যন্তরীণভাবে। কিন্তু তিনি তার এই বিরোধিতার বিষয়টি এভাবে প্রকাশ করবেন তা ভাবতে পারেননি অনেকে। এমনকি এমন কঠোর ভাষায় তিনি প্রকাশ্যে এর সমালোচনা করবেন তাও অনেকের কল্পনার বাইরে। ফলে সরকারের উঁচু পদ থেকেও সরকারের বিরুদ্ধে এমন কঠোর ভাষায় সমালোচনায় আকস্মিক হতভম্ব হয়ে গেছে হোয়াইট হাউস বা ট্রাম্প প্রশাসনের কেন্দ্র। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইলন মাস্কের এই ধরনের কঠোর সমালোচনায় বর্তমানে বিব্রতকর অবস্থায় পড়েছে হোয়াইট হাউস। সরকার সমর্থক হয়েও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইলন মাস্কের এমন স্বাধীন অবস্থান এবং কঠোর সমালোচনাকে অনেকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন। ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে ট্রাম্পের শুল্ক যুদ্ধ শুরুর পর ইলন মাস্কের টেসলা সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল ক্ষতির মুখে পড়ে এবং তিনি তখন সরকারি কাজের সময় দেওয়া কমিয়ে দেন এবং নিজের ব্যবসার কাজে মনোযোগ দেন। শুক্রবার তিনি অবশেষে সরে দাঁড়ালেন সরকারি পদ থেকে। গত বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার পেছনে অন্যতম ভূমিকা পালনকারী ছিলেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই ধনকুবের প্রকাশ্যে ট্রাম্পের পক্ষে প্রচারণায় নামেন এবং ট্রাম্পের নির্বাচনী ফান্ডে বিপুল পরিমাণ অর্থ জমা দেন। ইলন মাস্ক টেসলা, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা স্টারলিংক এবং বেসরকারি স্যাটেলাইট প্রোগ্রাম স্পেস এক্স কোম্পানি সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক। প্রযুক্তি ক্ষেত্রে ইলন মাস্কের সাহসী সব পদক্ষেপ গোটা বিশ্বে তাকে রাতারাতি অতিশয় জনপ্রিয় এক ধনকুবেরে পরিণত করে। সর্বশেষ কংগ্রেসের এজেন্ডা বিলে পাশ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে ইলন মাস্কের বিরোধ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ এবং ব্যয় সংকোচনের বিরুদ্ধে একটি বড় ধাক্কা। ট্রাম্পের বিশাল এই বিলের বিরুদ্ধে দাঁড়িয়ে ইলন মাস্ক যেই সাহসিকতার পরিচয় দিয়েছেন সে কারণে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে। ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ করে লাখো লাখো আমেরিকান। ইলন মাস্ক প্রথমে ট্রাম্পের অনেক বড় বড় ব্যবসা সংকোচন নীতির পক্ষে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সর্বশেষ চিকিৎসা এবং খাদ্য বাবদ প্রায় $1,000 বিলিয়ন সহায়তা কর্তনের বিরুদ্ধে অবস্থান নিলেন। তবে 28 মে পাশ হওয়া বিলে বিভিন্ন ক্ষেত্রে আমেরিকানদের ট্যাক্স কর্তনে খুশি হয়েছে অনেকে। হোটেল রেস্টুরেন্টে অ্যাটেন্ডেন্টের প্রাপ্ত টিপস বাবদ আয়ের ক্ষেত্রে ট্যাক্স অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে।
রাশিয়ার আলোচিত ক্রিমিয়া ব্রিজে হামলা চালিয়েছে ইউক্রেন। ক্রিমিয়া দ্বীপকে রাশিয়ার সাথে যুক্তকারী এই ব্রিজ কার্চ ব্রিজ নামে পরিচিত। এটি ইউরোপের সবচেয়ে দীর্ঘ ব্রিজ। মঙ্গলবার সকালে ব্রিজের একটি পিলারের পানির নিচের অংশে 1 টনের বেশি বিস্ফোরক দ্রব্যের সাহায্যে হামলা চালায় ইউক্রেন। হামলার পর 2 দফা বন্ধ রাখা হয় ব্রিজের ওপর দিয়ে ট্রেন এবং গাড়ি চলাচল। হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। 2022 সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর এই নিয়ে 3 বার ইউক্রেন হামলা পরিচালনা করল ক্রিমিয়া ব্রিজে। 2022 সালের অক্টোবর মাসে ধ্বংসাত্মক ট্রাক বোমা হামলা পরিচালনা করে ব্রিজটির ব্যাপক ক্ষতি সাধন করে ইউক্রেন। এরপর 2023 সালে আরেকবার ব্রিজের নিচে ইউক্রেন হামলা চালায় জলজ ড্রোনের সাহায্যে। গত রোববার ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে 4টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালায়। এতে ধ্বংস হয়েছে রাশিয়ার 41টি যুদ্ধ বিমান। এর মধ্যে রয়েছে 30টির অধিক কৌশলগত বা দূরপাল্লার বোমারু বিমান, যা সব সোভিয়েত আমলে নির্মিত। বিপুল সংখ্যক বোমারু বিমান ধ্বংস হওয়ায় রাশিয়া বর্তমানে বিমান শক্তির দিক দিয়ে বড় ধরনের সংকটে পড়েছে। রাশিয়ার 4টি ঘাঁটিতে ইউক্রেনের শক্তিশালী ড্রোন হামলার পর বর্তমানে যুক্তরাষ্ট্র শঙ্কিত হয়ে পড়েছে তাদের গুয়াম দ্বীপে অবস্থিত এন্ডারসন বিমান ঘাঁটি নিয়ে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত গুয়াম দ্বীপের ঘাঁটিতে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স সিস্টেম সহ গুরুত্বপূর্ণ অনেক অস্ত্র রয়েছে। এখানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌঘাঁটি। তাইওয়ান ঘিরে চীনের সাথে সম্ভাব্য যে কোনো যুদ্ধের শুরুতে চীন হামলা চালাবে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে। এই আশঙ্কায় যুক্তরাষ্ট্র 2020 সালে গুয়াম দ্বীপ থেকে সরিয়ে নেয় তাদের কৌশলগত বোমারু বিমান B-52, B-2 স্পিরিট এবং B-1 ল্যান্সার। যুক্তরাষ্ট্রের কাছে থাকা এই 3 ধরনের কৌশলগত বোমারু বিমান দীর্ঘ 16 বছর ধরে মোতায়েন ছিল গুয়াম দ্বীপে, কিন্তু চীনা হামলায় ধ্বংস হবার আশঙ্কা থেকে মূল্যবান এসব বিমান তখন সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে মাঝে মধ্যে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এসব বিমান উড়ে এসে টহল পরিচালনা করে আবার ফিরে যায় যুক্তরাষ্ট্রে। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র বর্তমানে দুশ্চিন্তায় রয়েছে গুয়াম দ্বীপ চীনা ড্রোন হামলার শিকার হওয়ার বিষয়ে। গুয়াম দ্বীপে হামলার লক্ষ্যে চীন নির্মাণ করেছে বিভিন্ন ধরনের সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল, যা গুয়াম মিসাইল নামে পরিচিত। চীনের মূল ভূখণ্ড থেকে গুয়াম দ্বীপের দূরত্ব 2500 মাইল। গুয়াম দ্বীপে রয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু সমর বিশ্লেষকদের মতে বর্তমানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই কোনো কাজে আসছে না শক্তিশালী ড্রোন হামলা প্রতিরোধের ক্ষেত্রে। তাছাড়া চীনের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইল। এই মিসাইলের কাছে বর্তমানে সম্পূর্ণ অরক্ষিত গুয়াম দ্বীপ সহ প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত বিমানবাহী রণতরী সহ সব রণতরী। সমর বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রকে সাবধান করেছেন, ওয়াশিংটন যদি এখনই সতর্ক না হয় তাহলে ভবিষ্যতে যে কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাস্ত হবে চীনা ড্রোন প্রযুক্তির কাছে। সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধের মাধ্যমে বিশ্ব চীনা আকাশ প্রযুক্তির সফলতার একটি ঝলক দেখেছে। ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে চীনা ঝলক এখনো দেখেনি বিশ্ব। যুদ্ধ বিমানের ক্ষেত্রে চীনা সাফল্য দেখার পর অনেকের মতে ড্রোন সহ আরও বিভিন্ন ক্ষেত্রে চীন অর্জন করেছে ভয়ঙ্কর শক্তি, যে সম্পর্কে অনেকের কোনো ধারণাই নেই এখন পর্যন্ত। এশিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগির বিশ্ববাজারে আসছে চাইহাং 5 সহ বিভিন্ন শক্তিশালী চীনা অ্যাটাক ড্রোন। বিশ্বের বিভিন্ন দেশের বিমান বহরে চীনা ড্রোন যুক্ত হলে সেগুলো ব্যবহার হবে কোনো না কোনো যুদ্ধে, আর এর মাধ্যমে ছড়িয়ে পড়বে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে চীনা ড্রোনের সাফল্যের খবর। যেমন নাগোর্নো কারাবাখ, লিবিয়া ও ইউক্রেন যুদ্ধে তুরস্কের ড্রোন ব্যবহারের ফলে সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তুরস্কের ড্রোনের সুনাম। এই পরিকল্পনা সামনে রেখে চীনও বাজারজাত করতে যাচ্ছে তাদের বিভিন্ন ড্রোন। ইতিমধ্যে গোটা বিশ্বের বাজার দখল করে আছে চীনা বাণিজ্যিক ড্রোন। এসব বাণিজ্যিক ড্রোন বিভিন্ন দেশে বিদ্রোহীরা ব্যবহার করছে সরকার বিরোধী যুদ্ধে। এবার বিশ্বে ছড়িয়ে পড়তে পারে চীনা সামরিক ড্রোন। বর্তমানে মিয়ানমার সহ সীমিত কিছু দেশে রয়েছে চীনা সামরিক ড্রোন। জেরুজালেমে এক ব্যক্তির বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মধ্য ইসরায়েলে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে। নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। ইসরায়েলের ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করার জন্য অর্থ গ্রহণ করেছিল, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইউনিফর্ম পরিয়েছিল, পশ্চিম তীরে অস্ত্র স্থানান্তর করেছিল এবং তার মাকে নিয়োগ করেছিল। কর্মকর্তারা জানিয়েছে যে তিনি ইহুদিদের ঘৃণা করেন এবং শহীদ হয়ে মরতে চান।
পূর্ব জেরুজালেমে ইরানের গুপ্তচর বৃত্তির প্রচেষ্টা, চাঞ্চল্যকর গ্রেপ্তারি। মঙ্গলবার শিনবেট নিরাপত্তা সংস্থা এবং পুলিশ পূর্ব জেরুজালেমের ইসাওয়াইয়া পাড়া থেকে ইরানের জন্য গুপ্তচর বৃত্তি এবং ইসরায়েলি মাটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার সন্দেহে একজনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সন্দেহভাজনকে ইরানি গোয়েন্দা কর্মীরা নিয়োগ দিয়েছে। তাকে বিভিন্ন ধরনের কার্যকলাপের দায়িত্ব দেওয়া হয়েছিল, রাস্তাঘাট এবং ল্যান্ডমার্কে সাইনবোর্ড টাঙানো এবং তথ্য সংগ্রহ করা, মধ্য ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালানো এবং বনে আগুন লাগানোর পরিকল্পনা সহ আরও গুরুতর কর্মকাণ্ড। এমনকি সে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত অঞ্চলে অস্ত্র স্থানান্তর করারও ইচ্ছা করেছিল বলে অভিযোগ করা হয়েছে। এক যৌথ বিবৃতিতে শিনবেট এবং ইসরায়েল পুলিশ জানিয়েছে, জেরুজালেম জেলার কেন্দ্রীয় ইউনিটের গোয়েন্দাদের নেতৃত্বে এবং শিনবেটের নির্দেশনায় কয়েক সপ্তাহ ধরে জটিল গোপন তদন্তের পর এই গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি কর্মীরা সন্দেহভাজন ব্যক্তিকে নিয়োগ করেছিল এবং তার সম্মতিতে ইসরায়েলের অভ্যন্তরে মিশন পরিচালনার জন্য পরিবারের সদস্যদের তালিকাভুক্ত করার জন্য কাজ করেছিল। তদন্তকারীরা দেখতে পেয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি একজন বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ রেখেছিল, যিনি তাকে জেরুজালেমের বিভিন্ন স্থানে গোয়েন্দা তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন, যার মধ্যে ওয়েস্টার্ন ওয়াল এবং মাহানি ইয়েহুদা বাজারও অন্তর্ভুক্ত ছিল। তাকে যে আরো গুরুতর মিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে রয়েছে মধ্য ইসরায়েলি ইহুদিদের লক্ষ্য করে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং একটি বনে অগ্নিসংযোগ, যার জন্য তাকে যথেষ্ট অর্থ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে যে তার গ্রেপ্তারের কারণে এই ষড়যন্ত্রগুলি ব্যর্থ হয়। তদন্তে আরো জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি আর্থিক ক্ষতিপূরণের জন্য তার নিজের মা সহ পরিবারের সদস্যদের নিয়োগের চেষ্টা করেছিল। তার বাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশ তার কার্যকলাপের জন্য প্রাপ্ত নগদ অর্থ, তার অভিযানে ব্যবহৃত স্প্রে পেইন্ট, 2টি এয়ারসফট পিস্তল এবং মাদক বলে সন্দেহ করা একটি পদার্থ জব্দ করেছে। ইরানি কর্মীরা সন্দেহভাজনের সাথে যোগাযোগ করেছিল বলে অভিযোগ করা হয়েছে। তিনি অর্থের বিনিময়ে মিশন পরিচালনা করতে সম্মত হয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি ইহুদিদের ঘৃণা করেন। তদন্তকারীদের মতে, সন্দেহভাজন ব্যক্তি তার মা সহ পরিবারের সদস্যদের মিশনের জন্য নিয়োগ করতে সম্মত হয়েছিল, আরও বেশি আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে। এক পর্যায়ে তাকে মধ্য ইসরায়েলে, সম্ভবত তেল আবিবে একটি সন্ত্রাসী হামলা চালানোর জন্য বলা হয়েছিল এবং অভিযোগ করা হয়েছে যে সে রাজি হয়েছিল। ইরানি যোগাযোগকারী তাকে পশ্চিম তীরে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র পাচারের নির্দেশও দিয়েছিল, যদিও এই কাজটি করার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তের সময় কর্তৃপক্ষ আবিষ্কার করে যে সন্দেহভাজন ব্যক্তি ইতিমধ্যেই কিছু কাজ সম্পাদন শুরু করেছে, যার মধ্যে রয়েছে জেরুজালেমের নাওমি শেমার টানেলের উপরে পোস্টার ঝুলানো। একটি পোস্টারে লেখা ছিল, বিবি একজন স্বৈর শাসক, আমরা বন্য আগাছা নই, রোনেন বার, আমরা তোমাকে সমর্থন করি। ইরানি হ্যান্ডলার কর্তৃক অতিরিক্ত কাজের মধ্যে রয়েছে জেরুজালেমের রাস্তা এবং স্থানগুলিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, যেমন ওয়েস্টার্ন ওয়াল, মাহাদি ইয়েহুদা মার্কেট এবং শহরের কেন্দ্রস্থল, আইডিএফ ইউনিফর্ম পোড়ানো এবং রাজধানীর সুপারমার্কেটের দামের ছবি তোলা। সে এর জন্য হাজার হাজার শেকেলও পেয়েছিল। গত মাসে আরো 2 ইসরায়েলি, রাই মিজরাহি এবং আলমুক আতিয়াস, উত্তরাঞ্চলীয় শহর নেশেরকে ইরান সংশ্লিষ্ট এজেন্টদের পক্ষে গোয়েন্দা তথ্য সংগ্রহের মিশন পরিচালনা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ অনুসারে তাদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের নিজ শহর কাফার আহিম সহ সারা দেশে ক্যামেরা স্থাপন এবং বিস্ফোরক বলে সন্দেহ করা বস্তু অন্য স্থানে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছিল। ইসরায়েলে ইরানের গুপ্তচর নেটওয়ার্ক, এক নীরব যুদ্ধ। সারা বিশ্ব ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক যেমন মোসাদ ও সিনবেদ এর খ্যাতি সম্পর্কে ওয়াকিবহাল। তাদের অভিযানে সাফল্য নিয়ে প্রতিনিয়ত খবর ছাপা হয় সংবাদপত্রে, দেখানো হয় টেলিভিশনে, এমনকি নির্মিত হয় চলচ্চিত্র। ইসরায়েলিরা খোলাখুলি তাদের গোয়েন্দা সংস্থার সক্ষমতার গুণগান গেয়ে থাকে, কিন্তু পর্দার আড়ালে ঠিক উল্টো পথে চলছে আরেক যুদ্ধ, ইরানের নীরব ছায়াযুদ্ধ, যা তেল আবিবের হৃৎপিণ্ডে কম্পন ধরিয়ে দিয়েছে। অবাক করার মতো হলেও ইরানের গুপ্তচরদের জালে সয়লাব হয়ে উঠেছে ইসরায়েল, আর এই গুপ্তচর বৃত্তিতে ব্যবহার করা হচ্ছে খোদ ইসরায়েলি নাগরিকদের। সম্প্রতি ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে আটকের ঘটনা সামনে আসতেই এই চাঞ্চল্যকর তথ্য আরো স্পষ্ট হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী পুলিশ ও সিনবেতের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, 18 বছর বয়সী এক ছাত্র মোশে আতিয়াস মধ্য ইসরায়েলের ইয়াভনে শহরে বাস করত। শুধু সরাসরি যোগাযোগই নয়, ইরানের হয়ে বিভিন্ন গোপন মিশনও পরিচালনা করেছে আতিয়াস। যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে এমনটা জেনেও আতিয়াস এই মিশনে অংশ নিয়েছে, যার প্রধান কারণ ছিল অর্থ উপার্জন।
আরও চাঞ্চল্যকর তথ্য হলো সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যখন হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন তখন ইরানি অপারেটিভের নির্দেশে এই যুবক হাসপাতালের খুঁটিনাটি তথ্য সরবরাহ করেছে। এছাড়াও আত্তিয়াস আরও কয়েকটি অত্যন্ত গোপন মিশনে অংশ নিয়েছিল। এই ঘটনা প্রমাণ করে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক কতটা গভীরে প্রবেশ করতে পেরেছে। সামরিক বাহিনীর ভেতরে অনুপ্রবেশ, আয়রন ডোমের তথ্য পাচার। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে নিজেদের গোয়েন্দা কার্যক্রম আরও বাড়িয়েছে ইরান। এটি ঠেকাতে বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগে নাগরিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। এমনকি আজীবন কারাবাসের আইনও প্রণয়ন করা হয়েছে। কিন্তু নেতানিয়াহু সরকার এতে বিন্দুমাত্র সুফল পায়নি। সাধারণ জনগণের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যরাও গুপ্তচর বৃত্তিতে জড়িয়ে পড়ছে, যা ইসরায়েলের জন্য এক চরম দুশ্চিন্তার কারণ। গত জানুয়ারিতে দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিনবেত 2 ইসরায়েলি সেনাকে আটক করেছে। অভিযোগ উঠেছে এই 2 সেনা অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত ছিল। এদের মধ্যে প্রধান অভিযুক্ত ইউরি এলিয়াস, যিনি ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়রন ডোম ইউনিটে কর্মরত ছিল। 21 বছর বয়সী এই সেনা ইসরায়েলের বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির তথ্য ইরানি হ্যান্ডলারদের সরবরাহ করছিল। ইউরির কাছ থেকে জব্দ করা হয়েছে বেশ কিছু আলামত, যার মধ্যে এরিয়াল ডিফেন্স সিস্টেমের ভিডিও রয়েছে। ইউরিকে জিজ্ঞাসাবাদের পর জর্জি অ্যান্ড্রেস নামের আরেক সেনাকে আটক করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইউরি ইরানি এজেন্টের কাছ থেকে $2,500 পেয়েছিল, আর জর্জিকে দেওয়া হয়েছিল মাত্র $50। এই সামান্য অর্থের লোভে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক তথ্যের পাচার ইসরায়েলের জন্য এক বিশাল ধাক্কা। 2024 সালের ডিসেম্বরে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে প্রায় 30 জন ইসরায়েলিকে আটক করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল ইহুদি ধর্মাবলম্বী। জিজ্ঞাসাবাদের পর জানা যায় বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট কাজ দেওয়ার মাধ্যমে ইসরায়েলিদের নিয়োগ দেওয়া হতো। ধীরে ধীরে এই ছোট কাজগুলোই গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গুপ্ত হত্যার মতো বড় অপরাধে পরিণত হতো। এরও 2 মাস আগে 7 ইসরায়েলিকে আটক করে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল নেভাটিম ও রামাত ইয়ারবেসের মতো আইডিএফ এর সামরিক ঘাঁটির তথ্য সংগ্রহ এবং ছবি তুলে তা বিদেশি এজেন্টদের কাছে পাচার করেছে। এর কিছুদিন পরই বিস্ময়করভাবে এই ঘাঁটি দুটিতে হামলা চালায় ইরান ও হিজবুল্লাহ। এই ঘটনাগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় যে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক ইসরায়েলের সামরিক স্থাপনার গভীরেও প্রবেশ করতে সক্ষম। ইরানের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে, যার মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত কুদস ফোর্স বা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা শাখা। ইসরায়েলের অভ্যন্তরে এই ধরনের গভীর অনুপ্রবেশ তেহরানের সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করছে, যা তেল আবিবের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান ইসরায়েল উত্তেজনা, পারমাণবিক চুক্তি নিয়ে টানাটানি, সামরিক হুমকি পাল্টা হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তির পথে এগোচ্ছেন, কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট করে দিয়েছেন ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখতে আমরা প্রস্তুত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো হামলার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। ইসরায়েলের হুমকি, আমরা আক্রমণ করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তির কাছাকাছি চলে আসছেন বলে খবর বেরিয়েছে, ঠিক তখনই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফ এর হাইকমান্ডের সাথে কথা বলার সময় আবার হুমকি দিয়েছেন যে ইসরায়েল তেহরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার জন্য প্রস্তুত। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকে জানিয়েছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চললেও ইসরায়েল স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। গত অক্টোবরে ইরানের S-300 মিসাইল সিস্টেম ধ্বংসের ঘটনাকে ইঙ্গিত করে বলেছেন, আমাদের সামরিক ক্ষমতা আগের চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু জেরুজালেম পোস্টের সূত্র মতে ট্রাম্প ইসরায়েলকে ইরানে হামলা করতে নিষেধ করছেন, যাতে নতুন চুক্তি বাধাগ্রস্ত না হয়। ইরানের জবাব, হামলা মানেই যুদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোশ্যাল মিডিয়ায় এক কড়া বার্তায় বলেছেন, ইসরায়েলের হুমকি বাস্তবতা বিবর্জিত, আমরা কখনোই পারমাণবিক অস্ত্র চাইনি। ইরানের শীর্ষ কূটনীতিকের বিবৃতি সম্পূর্ণরূপে এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেন, ইরান কি করতে পারবে বা পারবে না সে বিষয়ে ইসরায়েলের কল্পনা এতটাই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন যে এর কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। তিনি আরো বলেন, আজ অবাক হওয়ার মতো বিষয় হলো নেতানিয়াহু কত নির্লজ্জভাবে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কি করতে পারবেন আর কি করতে পারবেন না তা নির্ধারণ করতে চাইছেন।
তিনি আরো অভিযোগ করেন, ব্যর্থ বাইডেন দলের নেতানিয়াহুর মিত্ররা যারা ইরানের সাথে কোনো চুক্তি করতে ব্যর্থ হয়েছে, এখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনাকে আরেকটি পুরনো পারমাণবিক চুক্তি JCPOA বলে ভুলভাবে উপস্থাপন করছে। আরাকচি এরপর স্পষ্ট ভাষায় বলেন, ইরান যথেষ্ট শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। তাদের ওপর বাইরের কোনো বিদ্বেষী শক্তির নির্দেশনা চাপাতে দেয়া হবে না। তাদের নীতিতে নাশকতার যে কোনো চেষ্টাকে তারা প্রতিহত করবে। আমরা কেবল আশা করতে পারি আমাদের মার্কিন প্রতিপক্ষরাও এই অবস্থানে অবিচল থাকবে। তিনি আরো যোগ করেন, অনেক ইরানি এখন আর মনে করে না যে আগের JCPOA যথেষ্ট। তারা বাস্তবিক লাভ আশা করে। নেতানিয়াহুর মিত্ররা যা বলুক বা করুক, এই বাস্তবতা বদলাবে না। পরিশেষে তিনি বলেন, কোনো সামরিক বিকল্প নেই, কোনো সামরিক সমাধানও নেই। যে কোনো হামলা হলে তার তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়া হবে। ট্রাম্পের চুক্তির খেলা, সমাধান আসছে। ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন তিনি নিশ্চিত যে ইরানের সাথে একটি চুক্তি হবে। কেন এই উত্তেজনা? ইসরায়েলের ভয়, ইরান পারমাণবিক শক্তি পেলে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য কমবে। ইরানের অবস্থান, তেহরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা দেশগুলো বিশ্বাস করে না। মার্কিন দ্বিধা, ট্রাম্প চুক্তি চান কিন্তু ইসরায়েলি লবির চাপে সামরিক অপশনও খোলা রাখছেন। ইসরায়েলি চাপ উপেক্ষা করে দুর্বার গতিতে পারমাণবিক অভিযাত্রায় ইরান, এক স্রোতের মতো অবিরাম, এক বজ্রধ্বনির মতো অবিশ্রান্ত। ইরান এগিয়ে চলেছে পারমাণবিক ভাগ্যের মহাপথে। পথে আছে প্রতিবন্ধকতা, পাশে আছে বিরুদ্ধ কণ্ঠের শানিত শব্দ, কিন্তু ইরান সাহসের অগ্নিশিখায় জ্বলতে থাকা এক জাতি, নত হয়নি, নত হবে না। ওয়াশিংটনের ছায়াতলে চলা পরোক্ষ কথোপকথনে ইরান ঘোষণা করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধি আমাদের অধিকার। তাদের দাবি পরিষ্কার, অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কোনো চুক্তি নয়। এ এক দাবির ঝড় যা মাথা তুলে দাঁড়িয়েছে শান্ত কূটনীতির নদীখাতের বিপরীতে। সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যেন বজ্রবাণীর মতো উচ্চারণ করলেন, আমাদের রেড লাইন স্পষ্ট, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার, এর বাইরে ইরানের কোনো কথা নেই। এ যেন যুদ্ধের আগে শেষ নিঃশ্বাস টেনে নেওয়া শপথ। 3 দফা আলোচনার নিঃশব্দ উত্তাপের মধ্যেও ইরান মাথা নত করেনি। তারা ঘোষণা করেছে, এই অধিকার প্রশ্নাতীত, এখানে কোনো আপোষের শব্দ নেই, নেই কোনো নতি স্বীকার। মজলিসের সম্মুখে দাঁড়িয়ে রাজনৈতিক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভামচি দৃঢ় কণ্ঠে বললেন, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অসম্ভব। আমাদের প্রতিরক্ষা শক্তি অপরিবর্তনীয়, আঞ্চলিক প্রভাব প্রশ্নেরও বাইরে। এদিকে আরব সাগরের পার থেকে ইসরায়েলের কণ্ঠে শোনা যায় আতঙ্কের পদধ্বনি। তাদের দাবি, ইরানকে এখনই থামাতে হবে, নতুবা তারা পারমাণবিক বোমার দিকে এগিয়ে যাবে। এক শঙ্কার হাওয়া ছড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বললেন, যে কোনো মূল্যে ইরানকে থামাতে হবে। তিনি ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে ইঙ্গিত দিলেন, ইসরায়েল বন্ধুর কাঁধে ভর করে চলতে পারে, তবে শেষ পর্যন্ত তাদের রক্ষার দায়িত্ব তাদেরই। জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কারো মুখাপেক্ষী হবে না। হঠাৎই নাটকের মোড় ঘুরে যায়। ওমানের মধ্যস্থতায় যতটুকু আলোচনার অগ্রগতি হয়েছিল, নেতানিয়াহু তা যেন এক নিমিষেই ধূলিসাৎ করে দিলেন। লিবিয়ার উদাহরণ টেনে স্পষ্ট জানালেন, পুরোপুরি কর্মসূচি ধ্বংস না করলে কোনো সমঝোতা নয়। এদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন ঝড়ের পূর্বাভাস দিয়ে দিলেন, আমাদের অভ্যন্তরীণ নীতিতে কোনো বহিরাগত চাপ চলবে না। তার কণ্ঠে ছিল অদম্য দৃঢ়তা, তার চোখে যেন ছিল অনিবার্য যুদ্ধের আভাস। তিনি স্পষ্ট করলেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। আরাকচির কণ্ঠে আরেকটি চ্যালেঞ্জ। তিনি বলেন, ট্রাম্পের উপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব কূটনীতির জন্য অশুভ সংকেত। এ যেন আলোচনার টেবিল থেকে যুদ্ধের ময়দানে ছোড়া এক আগুনের ফুলকি। আর তাই উত্তপ্ত বালু, উত্তপ্ত বাতাস, উত্তপ্ত হৃদয়, সবকিছু মিলিয়ে গড়ে উঠেছে এক অনিবার্য মঞ্চ। একদিকে ইসরায়েল দিচ্ছে সামরিক হুমকি, অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো শেষ ভরসার মতো কূটনৈতিক সমাধান খুঁজছে। তবুও ইরান তার পুরনো ইতিহাসের মতোই আজও গাইছে প্রতিরোধের অমর গান, আমরা নত হব না, আমরা থামব না, আমাদের ভাগ্য আমরা নিজেরাই লিখব। কেন লেজার অস্ত্রে এত আগ্রহী ইরান? পৃথিবীর ভবিষ্যৎ যুদ্ধ কি হবে আলো দিয়ে? ইরান বলছে, হ্যাঁ,
প্রস্তুতি তাদের শেষ পর্যায়ে। বিশ্ব রাজনীতির মাঠে যখন পারমাণবিক বোমার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘিরেই সব আলোচনার কেন্দ্রে, তখন ইরান একেবারে নীরবে এক নতুন যুগের সূচনা করছে লেজার অস্ত্র প্রযুক্তিতে। একসময় যেটা ছিল শুধু সায়েন্স ফিকশনের কল্পকথা, সেটা আজ ইরানের বাস্তবতা। আর এই বাস্তবতা শুধু দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে বদলে দিচ্ছে না, বরং গোটা অঞ্চলের কৌশলগত মানচিত্রে ঝড় তুলছে। লেজার অস্ত্র কি? লেজার অর্থাৎ আলো নির্ভর শক্তিশালী অস্ত্র। এর পুরো নাম ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা AEW। সাধারণ বুলেট বা মিসাইলের মতো নয় এটা এক ধরনের অত্যন্ত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা নির্দিষ্ট লক্ষ্যে তাপ সৃষ্টি করে ধাতব বস্তু বা ড্রোনকে গলিয়ে দিতে পারে। গোলা বারুদের প্রয়োজন হয় না, শত্রু কিছু বুঝে ওঠার আগে আঘাত হানে অত্যন্ত নিঃশব্দে, নিখুঁতভাবে, অত্যন্ত দ্রুত, শব্দ ছাড়াই। এই প্রযুক্তিতে ব্যবহার করা হয় অত্যাধুনিক সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সলিড স্টেট ফাইবার লেজার, বিম কম্বাইনিং সিস্টেম ও স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল। খরচ কম, কার্যকারিতা বেশি, আর এতেই ইরানের আগ্রহ বেড়েছে বহুগুণ। ইরানের যাত্রা কোথা থেকে? ইরান লেজার প্রযুক্তিতে যাত্রা শুরু করে অনেক আগে, 1970-এর দশকে। তখন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার অধীনে গড়ে তোলা হয় লেজার গবেষণা কেন্দ্র। শুরু হয় গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার এবং ইন্ডাস্ট্রিয়াল লেজার নিয়ে গবেষণা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অগ্রগতি অব্যাহত থাকে। 2017 সালে প্রথমবার আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয় ইরান। 2020 সালে সফলভাবে পরীক্ষা করে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র। আর 2022 সালে তারা পরীক্ষা করে বিনা নামের এক লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র। এতে বোঝা যায় ইরান শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও লেজার প্রযুক্তিকে সংযুক্ত করছে। সাইলেন্ট হান্টার ও সুরুজ দুইটি লেজার প্রতিরক্ষা সিস্টেম ইরানের গর্ব। সাইলেন্ট হান্টার ও সুরুজ। সাইলেন্ট হান্টার তৈরি হয়েছে চীনের পলি টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে। এর শক্তি 20 থেকে 30 কিলোওয়াট এবং 2 থেকে 4 কিলোমিটার পর্যন্ত কার্যকর। মূলত ছোট ড্রোন, নজরদারি UAV ও FPV ড্রোন ধ্বংসে ব্যবহৃত হয়। এটিতে রয়েছে AESA রাডার, অপটিক্যাল ট্র্যাকিং সেন্সর এবং নিঃশব্দ হামলার ক্ষমতা। অন্যদিকে সুরুজ সম্পূর্ণভাবে ইরানের তৈরি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। জানুয়ারি 2025-এ প্রথমবারের মতো এক বিশাল সামরিক মহড়ায় এটি ব্যবহৃত হয়। মূল লক্ষ্য ছিল আকাশপথে শত্রু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে সংবেদনশীল অবকাঠামো রক্ষা। সুবিধা কি? সীমাবদ্ধতা কোথায়? এই অস্ত্রের প্রধান সুবিধা হলো অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়ার সময় না দিয়েই ধ্বংস করে ফেলে লক্ষ্যবস্তু। গোলা বারুদের দরকার নেই, ফলে খরচও অনেক কম। শব্দহীন, ফলে হঠাৎ আক্রমণের সুবিধা। একবার চার্জে অনেকবার ফায়ার করা যায়, পুনরায় লোডের দরকার পড়ে না। তবে সীমাবদ্ধতাও আছে। আবহাওয়ার উপর নির্ভরশীল, বৃষ্টি, কুয়াশা বা ধোঁয়ার কারণে কার্যকারিতা কমে যায়। দূরের টার্গেট ধ্বংসে এখনো সীমাবদ্ধতা রয়েছে। পরিচালনার জন্য দরকার হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ ব্যবস্থা। কেন এই পথে হাঁটছে ইরান? ইরানের এই অগ্রগতি কেবল প্রযুক্তির নয়, বরং কৌশলগত। আমেরিকা, ইসরায়েল এবং উপসাগরীয় প্রতিপক্ষদের মোকাবেলায় এটি এখন এক গোপন অস্ত্র। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ড্রোন ব্যবহার করে হামলা চালায়। সেই হামলা প্রতিহত করতে ইরানের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে জবাব দিচ্ছে। এতে যুদ্ধের খরচ কমছে, পাল্টা আঘাত সহজ হচ্ছে এবং সর্বোপরি আত্মরক্ষার এক আধুনিক ও সাশ্রয়ী পদ্ধতি তৈরি হচ্ছে। নিষেধাজ্ঞা আর চাপে কিভাবে এগোচ্ছে ইরান? বহু বছরের নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপে থেকেও ইরান থেমে থাকেনি, বরং চীন, রাশিয়ার মতো দেশের সঙ্গে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে তারা এই খাতে ব্যাপক উন্নতি করেছে। শুধু আঞ্চলিক শক্তি নয়, ইরান এখন হয়ে উঠছে এক আন্তর্জাতিক প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি। তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী, গবেষণাগার, পরীক্ষামূলক ব্যবহার, সব মিলিয়ে ইরান এখন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত। শুধু যুদ্ধ নয়, শান্তির পথেও লেজার। লেজার প্রযুক্তি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, চিকিৎসা, শিল্প, পরিবেশ, জ্বালানি, এই 4টি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ইরান এই বিষয়গুলোতেও জোর দিচ্ছে। তারা চায় এই প্রযুক্তিকে ডুয়াল ইউজ হিসেবে ব্যবহার করে নিজের আন্তর্জাতিক অবস্থানকে আরো শক্তিশালী করতে। বিশ্লেষকদের মতে ইরানের এই লেজার অস্ত্র প্রযুক্তি এক নীরব বিপ্লব এনে দিয়েছে। পারমাণবিক অস্ত্র বা বড় ক্ষেপণাস্ত্রের যুগে আলো দিয়ে যুদ্ধ করার ক্ষমতা আসলে এক নতুন মাত্রা। এটা শুধু ইরানকে নয়, পুরো বিশ্বের প্রতিরক্ষা সমীকরণকেও বদলে দিচ্ছে। লেজার প্রযুক্তির এই যাত্রা সামনে যুদ্ধের কৌশল কি হবে তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণায় যখন সূর্যাস্ত যায়, তখন রক্তিম আলোয় জেগে ওঠে এক প্রশ্ন: এই অঞ্চলে কি কখনো শান্তি আসবে, নাকি প্রতিবারই নতুন যুদ্ধের অঙ্কুরে শাসন করবে আগুন? ইতিহাস তার চেনা পথে হাঁটছে।
ঘড়ির কাঁটা যেন আবার সেই পুরনো রক্তাক্ত ক্ষণে ফিরে যাচ্ছে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে, আর ইসরায়েল তাদের কাঁধের উপর চিন্তার পাহাড় নিয়ে দুশ্চিন্তার সাগরে। ইসরায়েল জানে সামনের ঝড় নিছক হাওয়া নয়, কারণ তেহরান এখন আর শুধু গল্পের নাম নয়, এটা এক বাস্তব পরাশক্তি, যার কণ্ঠে গর্জে ওঠে পারস্যের গর্ব, শিরায় বহে শাহাব, ফাতেহ আর খাইবার ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত প্রতিজ্ঞা। ইসরায়েলি বিমান ঘাঁটিগুলো রূপ নেয় যুদ্ধে পরিণত অনুশীলনের মাঠে। তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণে বিশাল মহড়া চালায়। বিমান উঠেছে, সাইরেন বাজছে, আকাশে চক্কর দিচ্ছে, এক সম্ভাব্য যুদ্ধের ভয়াল প্রতিচ্ছবি। এই মহড়া কেউ বলে আত্মরক্ষার প্রয়াস, কেউ বলে যুদ্ধের প্রস্তুতি, কিন্তু বাস্তবতা এটাই, ইসরায়েল মনে করছে তেহরানের আগুন আর অনেক দূরে নয়। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা কিছুটা এগোলেও তাতে একেবারেই সন্তুষ্ট নয় ইসরায়েল, বরং তারা বিস্মিত এবং উদ্বিগ্ন। আর সেই উদ্বেগ থেকেই ইসরায়েলি বিমান বাহিনী IAF মহড়া চালিয়েছে, যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণ করা হয়েছে। ইরান গত বছর এপ্রিল এবং অক্টোবরে সরাসরি ইসরায়েলি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল। তাদের ক্ষেপণাস্ত্র উড়ে এসেছিল যেন আগুনের বার্তা, যেন পারস্যের কবিতা, যেন শাহনামার নতুন অধ্যায়। ইসরায়েল বলছে ইরান যদি আবার বড় হামলা চালায়, যেমন তারা এর আগে অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 এর সময় করেছিল, তাহলে তার জন্য প্রস্তুত থাকতেই এই মহড়া। তারা আশঙ্কা করছে এমন আরেকটি বড় আক্রমণ সামনে অপেক্ষা করছে। এই খবর জানিয়েছে সম্প্রচার সংস্থা কান। প্রতিবেদন বলছে এই মহড়া মূলত ইরানের সম্ভাব্য বড় সড় হামলার অনুকরণে করা হয়েছে। বিশেষ করে ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে এমন আক্রমণ হলে তার মোকাবেলা কেমন হবে সেটি পরীক্ষা করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য। এমন প্রেক্ষাপটে বসছে ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার পারমাণবিক আলোচনা। এই আলোচনা যেন এক সুতার টান, একদিকে কূটনীতির আশা, অন্যদিকে পারমাণবিক ছায়ার ভয়। এই আলোচনায় অংশ নিচ্ছে দুই পুরনো প্রতিপক্ষ। 2015 সালে যাদের মাঝে একবার শান্তির ছায়া নেমেছিল, সেই স্মৃতি আজ ম্লান। কারণ এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতবিরোধ রয়ে গেছে। ইসরায়েলের শঙ্কা, ইসরায়েলের বিশ্বাস, এই আলোচনায় ব্যর্থ হলে ইরান এমন এক পথে এগিয়ে যাবে যেখান থেকে ফেরার আর উপায় থাকবে না। তারা আশঙ্কা করছে পারমাণবিক অস্ত্রের অধিকারী একটি ইরান মানে ইসরায়েলের অস্তিত্বই চ্যালেঞ্জের মুখে। আর ইরান, তারা জানে যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে রেখে বিশ্বে একতরফা আধিপত্য চালাতে চায়। তারা জানে পশ্চিমারা কখনো চায় না পারস্যের ছেলে মাথা তুলে দাঁড়া। তবে এই ইরান 1953 এর ইরান নয়। এখন তারা নিজের ক্ষেপণাস্ত্র তৈরি করে, নিজের প্ল্যান বানায়, নিজের ভাগ্য লেখে। তারা জানে আমেরিকা শুধু আলোচনায় বসে না, প্রয়োজনে ঘায়েলও করে। দুই পথ, দুই ভবিষ্যৎ। এই মুহূর্তে আলোচনার সফলতা অথবা ব্যর্থতা শুধু দুটি দেশের সম্পর্ক নির্ধারণ করছে না, এটা নির্ধারণ করছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বিশ্ব রাজনীতির ছন্দ, এমনকি এক নতুন যুদ্ধের সম্ভাব্য সূত্রপাত। ইসরায়েলি বিমান বাহিনীর মহড়া তাই নিছক সামরিক মহড়া নয়, এটা এক ঘোষণা তেল আবিব তৈরি। যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয়, তবে ইসরায়েল কেবল পেছনে বসে থাকবে না, কিন্তু ইরানও জানিয়ে দিয়েছে যুদ্ধ চাইলে যুদ্ধ, প্রতিরোধ চাইলে প্রতিরোধ। তাদের আকাশে উঠছে ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র আজ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রযুক্তির নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে ইরানে সামরিক হামলার জন্য ইসরায়েল ও আমেরিকার যৌথ পরিকল্পনা স্থগিত করেছেন। ইসরায়েল এই তথ্য ফাঁস হওয়াকে ইরানের উপর চাপ তৈরির একটি কৌশল হিসেবে ব্যাখ্যা করেছে। তাদের মতে এটি ইরানকে পারমাণবিক চুক্তির দিকে ঠেলে দেওয়ার একটি কূটনৈতিক প্রচেষ্টা। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝখানে গোটা দুনিয়া তাকিয়ে আছে এক শান্তিপূর্ণ সমাধানের দিকে। ঘড়ির কাঁটা এগোয় ধ্বংসের দিকে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ছক, কিন্তু তেহরানের হৃদয় তপ্ত আগ্নেয়গিরি। তারা প্রস্তুতি নিচ্ছে, তারা ছক আঁকছে, তারা আকাশে আগুন ছুড়তে চায় ইরানের বুকে। হ্যাঁ, ইসরায়েল যেন এক মরিয়া দেশ, যার চোখে ঘুম নেই, যার মন জ্বলছে।
তারা ইঙ্গিত দিয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা হতে পারে যে কোনো সময়। বার্তা সংস্থা রয়টার্স জানায় শনিবার এক বিস্ফোরক প্রতিবেদন, যেখানে ধ্বংসের পদধ্বনি শোনা যায়, যেখানে ইরানের ছায়ায় কাঁপে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এই কর্মসূচি মুছে ফেলতেই হবে, কূটনীতি নয়, চাই ধ্বংস। ইসরায়েলের বিশ্বাস সীমিত সামরিক হামলায় ঠেকাতে পারে ইরানকে, কিন্তু ইরান কি মাথা নিচু করে? নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র এখনো অনিচ্ছুক। ট্রাম্প জানিয়ে দিয়েছেন তেহরানের বিরুদ্ধে আপাতত সামরিক পথ নয়। তবু ইসরায়েল একা লড়ার প্রস্তুতিতে। তারা পেশ করেছে হামলার নকশা হোয়াইট হাউসের দরবারে বারবার। তাদের কিছু পরিকল্পনায় সময় নির্ধারিত। বসন্তের শেষ অথবা গ্রীষ্মের শুরু। হামলার ধরনও নানা রকম, আকাশপথে বোমা, ভূমিতে কমান্ডো, সম্ভবত একযোগে ধ্বংস। বিশ্লেষকরা বলছেন, এই হামলার উদ্দেশ্য নয় চূড়ান্ত বিজয়, উদ্দেশ্য ইরানকে কয়েক মাস, হয়তো 1 বছর পিছিয়ে দেয়া। তবে তাতে কাঁপবে বন্ধুত্বের ভিত। ওয়াশিংটন তেল আবিবের সম্পর্কেও পড়বে চির। আলোচনা, কূটনীতি সব মিলিয়ে পরিস্থিতি যেন উত্তাল নদী। হোয়াইট হাউসের ভেতর এক বৈঠকে নেতানিয়াহুর চোখে আগুন, ট্রাম্পের কণ্ঠে ঠান্ডা হাওয়া। আমরা কূটনৈতিক পথ চাই, আঘাত নয়, আপাতত নয়। তবুও ইসরায়েলের আশাবাদ সীমিত এক হামলা যুক্তরাষ্ট্রের ছায়া সমর্থনে সম্ভব। তাদের এখনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, হামলা হবে কিনা এখনো ঠিক হয়নি, কিন্তু যদি হয় বিশ্ব ইতিহাস থমকে দাঁড়াবে। অন্যদিকে তেহরান তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তা জানালেন, আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে, ইসরায়েল বড় আঘাতের পরিকল্পনা করছে। আমরাও প্রস্তুত। প্রত্যাঘাত হবে বজ্রপাতের মতো, জবাব হবে কঠোর, অপ্রতিরোধ্য। রয়টার্স আরো জানায়, গত বছর ইসরায়েল তাদের পরিকল্পনার কিছু অংশ বাইডেন প্রশাসনের কাছে তুলে ধরেছিল। তখন নেতানিয়াহু আহ্বান জানিয়েছিলেন, আমাদের বিমান হামলায় নেতৃত্ব দিন, কিন্তু ওয়াশিংটনের উত্তর ছিল না। তবুও আগুন নেভেনি, শুধু তার রং বদলেছে। আজ এই টানটান উত্তেজনার মধ্যে বিশ্ব চেয়ে আছে 2 প্রশ্নে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় কি আসবে অগ্রগতি? আর ইসরায়েল, তারা কি করবে এরপর? তেহরান জানে তাদের মাটি শুধু ভূখণ্ড নয়, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু প্রকল্প নয়, তা এক আত্মমর্যাদা, এক জাতির প্রতিরোধ। আর যদি আঘাত আসে, তাহলে জবাব হবে ইতিহাসের এক রক্তাক্ত কবিতা, যার প্রতিটি চরণে লেখা থাকবে ইরানের অগ্নিসম প্রতিজ্ঞা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।